আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যারে আপনাকে স্বাগতম। পূর্বের ভিডিওতে আমরা লেটেস্ট ভার্সন অফ এইচটিএমএল, হেড, মেটা, টাইটেল এবং বডি ট্যাগ ইত্যাদি নিয়ে কাজ করেছি। এই ভিডিওতে আমরা টাইপোগ্রাফি নিয়ে কাজ করব, অর্থাৎ বিভিন্নভাবে বিভিন্ন ট্যাগ নিয়ে, ফন্ট ট্যাগ, বিভিন্ন বিষয় নিয়ে আমরা কাজ করব। শুরুতেই আমি আমার ফোল্ডারে গিয়ে একটি ফাইল তৈরি করলাম। রাইট ক্লিক, নিউ, টেক্সট ডকুমেন্ট, কন্ট্রোল এ। আমি এর নাম দিলাম টাইপোগ্রাফি ডট এইচটিএমএল। আপনি চাইলে যে কোনো নাম দিতে পারেন, এই নামটি যে দিতে হবে এমনটি নয়, জাস্ট আমরা বোঝার স্বার্থে দিচ্ছি যে এই পেজে আমার কি আছে। ওকে, দুবার এন্টার। এখন ফাইলটিকে রাইট ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস বা ওপেন থেকেও আমরা দিতে পারি নোটপ্যাড প্লাস প্লাস। আমি পূর্বের ফাইলটি কেটে দিলাম। ওকে, তো আমরা ইতিমধ্যেই শিখেছি যে এইচটিএমএল এ কাজ করতে হলে শুরুতেই ডক টাইপ এইচটিএমএল লিখে নিতে হয়। যেমন ডক টাইপ এইচটিএমএল, এই ডক টাইপ কথাটা স্মল ক্যাপিটাল দুইভাবেই লেখা যায়, এইচটিএমএল। আচ্ছা, এখানে আরেকটি বিষয়, এইচটিএমএল কোডগুলোও স্মল বা ক্যাপিটালে লেখা যায়, এটা কেস সেন্সিটিভ না। এখানে আমরা লিখলাম হেড, তারপরে আমরা টাইটেল নিলাম, টাইটেল, এখানে বললাম টাইপোগ্রাফি, জাস্ট বোঝার সাথে দিলাম, এটা যে দিতেই হবে এমনটি নয়। এখন আমরা ইউজ করলাম বডি, বডি। ওকে, খেয়াল করুন, আমি এখানে একটি টাইটেল নিলাম, দিস ইজ আ টাইটেল ট্যাগ অর দিস ইজ আ টাইটেল অফ ওয়েবসাইট। খেয়াল করুন, কন্ট্রোল এস। আমি যদি এই ফাইলটি এখন রান করি, আমি এখানে এসে ডাবল ক্লিক করলাম, খেয়াল করুন আমি ফাইলটি রান করছি, আমার জাস্ট এই লেখাটি আসছে। এখন আমরা চাচ্ছি আমাদের এই লেখাটি, আচ্ছা, কন্ট্রোল ধরে মাউসের চাকা ঘোরালে ব্রাউজার জুম ইন জুম আউট হয়, আবার কন্ট্রোল প্রেস করে 0 প্রেস করলে ব্রাউজার 100%-এ চলে যায়। ওকে, খেয়াল করুন, এইটা হচ্ছে আমার ব্রাউজারের যেই ডিফল্ট সাইজ দেওয়া আছে, সেই সাইজটা মূলত এই ফন্টের সাইজটা আমাদের দেখাবে। এখন আমি চাচ্ছি আমার এই লেখাটা একটু বোল্ড হোক এবং টাইটেল, যেহেতু টাইটেল একটা ভাব আনতে চাই, অর্থাৎ একটু বড় হোক। তো তার জন্য আমাদের হাতে বেশ কিছু ট্যাগ আছে, আমি এখানে ইউজ করলাম। এক নম্বর হচ্ছে H1, এর ওপেনিং এবং ক্লোজিং আছে। তাহলে এখানে আমি লিখলাম দিস ইজ, আমি উপরে লেখাটাই লিখলাম দিস ইজ আ টাইটেল অফ ওয়েবসাইট। খেয়াল করুন, কন্ট্রোল এস দিয়ে আমি যদি এখন রিলোড দেই, খেয়াল করুন আগের লেখার চেয়ে কিন্তু এই লেখাটা একটু বোল্ড এবং মোটা দেখাচ্ছে এবং বড় দেখাচ্ছে। এখন এইভাবে H1 থেকে আমরা H6 পর্যন্ত ইউজ করতে পারবো। যেমন আমি এইটাকেই বারবার কপি করি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি। মূলত H1 থেকে H6 পর্যন্ত এটা হয়ে থাকে। যেমন আমি H2 দিলাম, H3 দিলাম, H4 দিলাম, H5, H6, আমি আরও একটি নিলাম H7, এখানে এসে H2, H3, H4, H5, H6, আমরা এখানে নিলাম H7। দেখুন, আমরা একটু আগে বলেছি যে H1 থেকে H6 পর্যন্ত এটা হয়ে থাকে, H7 এটা কিন্তু মূলত HTML এ নেই। এখন H1 থেকে H6 পর্যন্ত একটা কালারও কিন্তু আমাকে দিয়েছে। বিষয়টা হচ্ছে কালার দিক আর না দিক ওটা বিষয় নয়, থাকলে কাজ করবে, না থাকলে কাজ করবে না। তাহলে এটা কি হবে, এইটার যে সাইজটা আছে এই সাইজে আসবে। আরও একটি বিষয় যে H1 একটু বড় হবে, H1 সবচেয়ে বড় হবে, H1 থেকে H6 পর্যন্ত একটু একটু করে ছোট হতে থাকবে, H2 আরও একটু ছোট, H1 থেকে H3, H1 বা H2 থেকে আরও ছোট, এইভাবে H6 পর্যন্ত যাবে। চলুন আমরা আউটপুট দেখে আসি। কন্ট্রোল এস, আমি এখানে এসে রিলোড দিলাম। খেয়াল করুন, আমার এটা ছিল H1, এটা কিন্তু অনেক বড় হয়েছে। H2 ওইটার চেয়ে কিন্তু একটু ছোট হয়েছে, H3 আরও ছোট, এইভাবে H6 পর্যন্ত একদম ছোট হয়েছে। কিন্তু H7 বলতে যেহেতু আমাদের কোনো ট্যাগ নেই,
তাই যেইটা ডিফল্ট অর্থাৎ ব্রাউজারের যেই সাইজটা ছিল ফন্টের সেই সাইজটাই এটা পেয়ে গেছে। তো আশা করি বুঝতে পারছেন যে H1 থেকে H6 কী ধরনের কাজ করা হয়ে থাকে। ওকে, আমরা আরও একটি ট্যাগ এখন শিখব, সেটা হলো প্যারাগ্রাফ ট্যাগ। আমরা যদি কোনো প্যারাগ্রাফ বা কোনো প্যারা আকারে আমাদের লেখাগুলো রাখতে চাই তাহলে আমরা ইউজ করব পি ট্যাগ। এই যে এর ওপেনিং এবং ক্লোজিং আছে, খেয়াল করুন। আমি এখানে প্যারাগ্রাফ রাখতে যাচ্ছি, বেটার হয় আমরা একটু লরেম ইপসাম, এটা হচ্ছে ডামি টেক্সট, এটা নিয়ে আসি। কন্ট্রোল সি, আপনার দরকার নেই এত বড় করে লেখার, জাস্ট 1-2 লাইন লিখলেও হবে। আমি 1 লাইনই লিখতেছি, প্রয়োজনে পরে এটা আমরা দিব। কন্ট্রোল এস, খেয়াল করুন। এখন যদি রিলোড দেই, এই যে আসলে প্যারাগ্রাফ এই মুহূর্তে এভাবে বোঝা যাবে না, তবে আমরা তো বইতে প্যারাগ্রাফ দেখছি, যেভাবে এক প্যারাগ্রাফ থেকে আরেক প্যারাগ্রাফের একটা দূরত্ব থাকে, ওই বিষয়টা এটা মেনটেন করে থাকে, খেয়াল করুন। এখন এই টেক্সটটা যদি আপনি ইউজ করতে চান তাহলে ওয়েবসাইটে গিয়ে অর্থাৎ ব্রাউজারে গিয়ে লরেম ইপসাম বলে সার্চ দিলে, এইটা মূলত ডেভেলপারদের একটি টেক্সট। আমরা যদি এলোমেলো টাইপ করতাম তাহলে সেটা কিন্তু দেখতে সুন্দর লাগতো না। তো এইটা মোস্ট অফ দ্য ডেভেলপার ইন দ্য ওয়ার্ল্ড ইউজ করে থাকে। তো আপনি চাইলে আপনি ইউজ করতে পারেন। এই যে দেখুন লরেম ইপসাম, এভাবে আমরা এটাকে কপি করে নিয়ে ওখানে ডামি টেক্সট হিসাবে ইউজ করতে পারি। এই যে খেয়াল করুন, আমি আরও একটি প্যারাগ্রাফ নিলাম, পি দিলাম, পি, এই যে কন্ট্রোল ভি। এখন যদি আমরা কন্ট্রোল এস দিই তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের সামনে 2টা প্যারাগ্রাফ চলে আসছে। এই যে খেয়াল করুন, এই প্যারাগ্রাফ থেকে এই প্যারাগ্রাফের কিন্তু একটা দূরত্ব মেনটেন হয়েছে। আচ্ছা, এখানে আরও একটি বিষয়, আমরা এই যে H1 ট্যাগ ইউজ করছি, আমরা কিন্তু চাইলে এই প্যারাগ্রাফগুলোর উপরে H1 ট্যাগ ইউজ করতে পারি। যেমন আমি এখানে বললাম H1, দিস ইজ আ ফার্স্ট প্যারাগ্রাফ। এখানে যে কোনো টাইটেল, যেই প্রয়োজন আপনার টাইটেল আছে সেটা দিলাম। খেয়াল করুন, আমি রিলোড দিচ্ছি, এই যে চলে আসছে। আমি একইভাবে এখানে এসে ইউজ করলাম, সাপোজ H2 আমি ইউজ করতে চাচ্ছি, তাহলে H2 এখানে বললাম দিস ইজ আ সেকেন্ড প্যারাগ্রাফ। ওকে, কন্ট্রোল এস। এখন যদি আমরা রিলোড দেই, দেখুন এইটার আরও একটি টাইটেল চলে আসছে। তো আমরা পূর্বে এইচআর ট্যাগ ইউজ করছি, আমরা চাইলে কিন্তু এখানে একটা এইচআর ইউজ করতে পারি। খেয়াল করুন, এইচআর ইউজ করলে কী হবে, এই জায়গা দিয়ে একটা হরিজন্টাল লাইন আসবে, যেটা আগের ভিডিওতে আমরা আমরা দেখেছি। চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন। আবার এইচআরকে কীভাবে কন্ট্রোল করা যায় সেগুলো আমরা দেখছি। তো যাই হোক, আমরা প্যারাগ্রাফ নিলাম। এখন আমরা চাচ্ছি যে আমার এই প্যারাগ্রাফের ভিতরে এই লেখাটুকু বোল্ড হোক, বা যে কোনো লেখা আমার বোল্ড হোক। আমি চাচ্ছি লরেম ইপসাম ডলার এই পর্যন্ত বোল্ড হোক। তাহলে যেই লেখাটাকে আমরা বোল্ড চাই, জাস্ট ওই লেখার ধরে নেন আমি এইটুকুই চাচ্ছি বোল্ড হোক, তাহলে এর আগে দিলাম বি ট্যাগ, ওপেন করলাম, এই পাশে এসে এই ট্যাগটি আমরা ক্লোজ করলাম। মূলত এই বির মধ্যে যা যা রাখা হবে সবই বোল্ড হবে, ফন্ট সাইজ যা ছিল তাই, কিন্তু লেখাটা বোল্ড হবে। খেয়াল করুন, আমি রিলোড দিচ্ছি, এই যে দেখুন এটা কিন্তু অন্যগুলোর চেয়ে আলাদা হয়ে গেছে। ওকে, এখন আসি, আমরা চাচ্ছি যে আমার এই যে কোনো লেখার নিচে আন্ডারলাইন আসুক। আমি এই লেখাটার নিচে আন্ডারলাইন চাচ্ছি। আচ্ছা, তার আগে আমি এইটাতে একটু আন্ডারলাইন দেখে আসি যে এইটুকুতে আমি আন্ডারলাইন চাচ্ছি। খেয়াল করুন, আমি ওই লেখাটি খুঁজে বের করে, এই যে, তো যেই লেখার নিচে আমরা আন্ডারলাইন দেব তাতে আমরা তার শুরুতে ইউ ট্যাগ ওপেন করে যে পর্যন্ত আমরা আন্ডারলাইন চাই সে পর্যন্ত আমরা কি করব, জাস্ট আন্ডারলাইনকে ক্লোজ করব। এই যে এখানে ইউ ক্লোজিং ট্যাগ। এখন তার মানে ইউ এর ভিতরে যেই ট্যাগ রাখা হবে সেটা কি হবে, আন্ডারলাইন হবে। খেয়াল করুন, এই যে এই লেখাটি আন্ডারলাইন হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি যে আমার এই কোনো একটি লেখা কি হোক, ইটালিক হোক। আচ্ছা, এই আন্ডারলাইন যদি আমি এখানে দিতে চাইতাম তাহলে কি করতাম, জাস্ট আমরা এখানে এসে, অর্থাৎ এইটাতে যদি আন্ডারলাইন দিতে চাই তাহলে আমরা কি করতাম, এখানে এসে এই যে ইউ, আচ্ছা এখানে একটি বিষয়, আমি H1 আরম্ভ করেছি, এরপরে ইউ আরম্ভ করেছি, তাহলে ফার্স্টে H1 ক্লোজ করলাম, তারপরে লাস্টে
ইউ ক্লোজ করলাম, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে যে যার মধ্যে যেমন এখানে H1 হয়েছে প্যারেন্ট আর ইউ হয়েছে চাইল্ড, সুতরাং এই H1 এর ভিতরেই ইউকে ক্লোজ করতে হবে। ওকে, এখন যদি আমরা রিলোড দেই, খেয়াল করুন এই লেখাটি আমার কি হয়ে গেছে, আন্ডারলাইন হয়ে গেছে। ওকে, আমরা চাচ্ছি যে আমাদের কোনো একটি লেখা মার্ক হোক, হয় না অনেক সময় যে আমরা পড়াশোনা করতে গিয়ে মার্ক করে রাখতে হয়, তো আমি চাচ্ছি যে আমার এই লেখাটুকু মার্ক হোক। ওকে, আসলে এই লরেম ইপসাম এই লেখাগুলো এগুলো আসলে কোনো ওয়ার্ড না, কিন্তু দেখতে ওয়ার্ড ওয়ার্ড লাগে। দেখেন ল্যাবর, অ্যাড, ডলরি, ম্যাগনা, আলিয়ে, আসলে এই ধরনের ওয়ার্ড আমি ইংলিশে দেখি নাই। ওকে, এটাকে আমরা কি করতে চাচ্ছি, ইউটির পরে এই পর্যন্ত আমরা মার্ক করে রাখতেছি, যেভাবে আমরা হাইলাইটার দিয়ে মার্ক করে রাখি। তার জন্য আমরা তার জন্য আমরা এখানে ইউজ করব মার্ক, জাস্ট মার্ক, যে পর্যন্ত আমরা চাই। যেমন আমরা চাচ্ছি মার্ক করতে, ধরে নেন এই পর্যন্তই চাচ্ছি, ভ্যানিয়াম পর্যন্ত, তাহলে মার্ক। আমি আরো নিচে লাইনে আসলেও যে সমস্যা হবে তা না, এক লাইনেই যে করতে হবে এমনটি নয়, আমি এই পর্যন্ত মার্ক করতে চাচ্ছি, তাহলে আমি কি লিখলাম, মার্ক। খেয়াল করুন মার্কের মধ্যে যা রাখবো সবই হাইলাইট হয়ে যাবে। এই যে খেয়াল করছেন, এটাতে কিন্তু হাইলাইটার চলে আসছে। ওকে, এখন কথা হচ্ছে যে আমি চাচ্ছি আমার এই লাইনের পরে একটা নতুন লাইন আসুক। তো এই লাইনের পরে যদি আমরা নতুন লাইন চাই, তাহলে যেই জায়গায় আমরা নতুন লাইন চাইবো সেই জায়গায় আমরা একটি ট্যাগ ইউজ করব, যার নাম হচ্ছে বিআর ট্যাগ। আমরা চাচ্ছিলাম কোথায়, যে অ্যালিকোয়া, এই যে এই লাইনের পরে এখান থেকে আমাদের নতুন লাইন আসুক, তাহলে আমরা লিখব বিআর। এর ওপেনিং আছে, ক্লোজিং নেই। HTML5 এর আগে এটা ইউজ করা হতো, এখন HTML5 এ এটা না করলেও চলে। ওকে, তো বিআর দেওয়াতে এখন কি হবে, খেয়াল করুন এই জায়গা থেকে একটা লাইন আমার তৈরি হবে। এই যে একটা লাইন চলে আসছে। না, আমি চাচ্ছি এখান থেকে আরো একটা লাইন আসুক। ওকে, তাহলে আমরা খুঁজে বের করে ওই লাইনটা, লেখাটা আমার আছে কোথায়, এই পর্যন্ত, এই জায়গা থেকে বিআর। তো যেখানেই আমরা বিআর ইউজ করব বা যতবার ইউজ করব ততগুলো লাইন আমার তৈরি হবে। খেয়াল করুন আমি চাচ্ছি যে এর উপরে আরো এক দুইটা লাইন ছেড়ে দিব, তাহলে এখানে আমরা আরো বিআর ইউজ করি, বিআর। তাহলে আমরা এখানে কয়টা লাইন চাচ্ছি, 1 2 3, তার মানে এই জায়গা থেকে 3 লাইন ফাঁকা হবে। খেয়াল করুন এক লাইন তো এই লাইনে আসলো আর 2 লাইন ফাঁকা হবে, এই যে। তার মানে আমরা যে কোনো জায়গায় বিআর ইউজ করে আমরা নতুন করে লাইন তৈরি করতে পারি। ওকে, আচ্ছা, আমার এখানে যে স্ক্রল আসছে, এই লেখাটাকে যদি এই স্ক্রলটাকে যদি আমরা দূর করতে চাই, আমরা ভিউতে গিয়ে র্যাপ টেক্সট করে দিতে পারি। দেখি আমাদের এখানে আছে র্যাপ, খেয়াল করুন ভিউ, এই যে ওয়ার্ড র্যাপে ক্লিক করলে আমাদের কি হয়ে যাবে, আর নিচে স্ক্রল আসবে না। ওকে, এখন আমরা আরো কিছু ট্যাগ শিখবো, সেটা হচ্ছে আমরা খেয়াল করুন অনেক সময় আমাদের প্রয়োজন হয় যে এই যে অক্সিজেন, হাইড্রোজেন, A+B² এই ধরনের বিভিন্ন কাজ করার প্রয়োজন হতে পারে। যেমন আমি লিখতে যাচ্ছি অক্সিজেন O2, এটা কিন্তু অক্সিজেন হয়নি, কারণ এই 2টা একটু নিচে যেতে হবে। আবার আমি লিখতে চাচ্ছি হাইড্রোজেন H2, এটা কিন্তু হাইড্রোজেন হয়নি। আচ্ছা, তাহলে অক্সিজেন লিখতে হলে যাকে আমরা নিচে নামাতে চাই, যেই লেখাকে নিচে নামাতে চাই, তার আগে পরে আমরা সাব ইউজ করব। যেমন আমি 2কে নিচে নামাতে চাচ্ছি, তাহলে 2র আগে সাব ওপেনিং ট্যাগ, 2র পরে সাব ক্লোজিং ট্যাগ, কন্ট্রোল S। খেয়াল করুন এখন যদি রিলোড দেই, নিচের দিকে আসুন, এই যে দেখেন O2 হয়েছে। এখন H2কে কিন্তু হাইড্রোজেন মনে হচ্ছে না, তাহলে আমাদের কি করতে হবে, খেয়াল করুন এই যে 2র আগে আমরা দিব সাব কন্ট্রোল S। এখন আমি এখানে একটি দিয়ে রাখলাম, আপনাকে কোশ্চেন দিয়ে রাখলাম, কমেন্ট সেকশনে এটা লিখে পাঠাবেন যে H2O অর্থাৎ পানি, এইটাকে কিভাবে আমরা কেমিস্ট্রির পানির সংকেতে আনতে পারি। তো এক্ষেত্রে আমাদের কিভাবে এই কাজটা করতে হবে, এটা আপনার জন্য অ্যাসাইনমেন্ট থাকলো। ওকে, আমরা এখন শিখব A+B² কিভাবে তৈরি করা যায়। খেয়াল করুন আমি A+B² ইকুয়াল, আমরা জানি A² প্লাস টুয়াইস AB প্লাস B²। এখন এইটাকে যদি আমরা রিলোড দেই, খেয়াল করুন
এটা কিন্তু a প্লাস b হোল স্কোয়ার লাগছে না, কারণ এই 2টা উপরে যেতে হবে, এই 2 উপরে যেতে হবে, এই 2 উপরে যেতে হবে। এটা হয়েছে a2 b2, তাহলে তো হলো না। ওকে, আচ্ছা এই জায়গায় আমরা একটা নতুন লাইন চাচ্ছি, বলুন তো কি করার দরকার? আমরা অলরেডি জানি যে এখানে একটা বিআর ইউজ করলেই নতুন লাইন তৈরি হবে। এই যে খেয়াল করুন, আসছে নতুন লাইনে। ওকে, তাহলে এইটাকে আমরা এখন কি করব? h2 বানাবো। খেয়াল করেন, a প্লাস b হোল স্কোয়ার বানাবো। তার জন্য যাকে আমরা উপরে উঠাতে চাই, খেয়াল করুন, আমরা 2কে উপরে উঠাতে চাচ্ছি। তাহলে 2-র জন্য আমরা যেটা লিখব, 2-র আগে দিব সুপ, 2-র পরে দিব সুপ, ক্লোজিং দিব সুপ। খেয়াল করুন, কন্ট্রোল এস, এই যে 2 কিন্তু উপরে উঠে গেছে। এই জায়গায় একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এই সুপকে যদি আমরা ক্লোজ না করি তাহলে কিন্তু এই পুরোটাই কি হবে? a প্লাস b হোল স্কোয়ারের উপর উঠে যাবে। খেয়াল করুন, খেয়াল করছেন, এটা কিন্তু উপরে উঠে গেছে একটু। তাই খেয়াল রাখতে হবে যে যাকে আমরা উপরে উঠাতে চাই তাকে সুপের ওপেনিং ক্লোজিং এর মধ্যে রাখতে হবে। এখন বলুন তো, 2কে উপরে উঠাতে হলে আমার কি করতে হবে? কি করতে হবে? সুপ, সুপ। আমি বাকিটা আমি বির জন্য লিখলাম না, বির জন্য আপনার কি থাকলো, আপনি বিটাকে উপরে উঠিয়ে দেখাবেন। আচ্ছা, আমি এখানে আরও একটি কোশ্চেন দিয়ে রাখি, সালফিউরিক অ্যাসিড H2SO4, এটা কিন্তু সালফিউরিক অ্যাসিড হয়নি। আচ্ছা, আমি এটা দেখাই দিচ্ছি। খেয়াল করুন, এই 2কে কী করতে হবে? SUB, এটাকে এখন যদি আমরা এইভাবে ছেড়ে দিই তাহলে কিন্তু পুরোটাই এই যে এইচ এর নিচে নেমে গেছে। আচ্ছা, নতুন লাইনের জন্য আমাদের কি করতে হবে? এখানে একটা বিআর আমরা ইউজ করতে পারি। ওকে, খেয়াল করুন, এটা কিন্তু সালফিউরিক অ্যাসিড হয়নি, কারণ পুরোটাই নিচে নেমে গেছে। তাহলে আমাদের কি করতে হবে? খেয়াল রাখতে হবে যাকে নিচে নামাতে চাই তার আগে পরে, অর্থাৎ সাব ওপেনিং ক্লোজিং ট্যাগের মধ্যে রাখতে হবে। তাহলে একইভাবে 4 SUB কন্ট্রোল এস, খেয়াল করুন, এই যে অলরেডি সালফিউরিক অ্যাসিডের কি হয়ে গেছে। আচ্ছা, আমরা আরও কিছু ট্যাগ শিখব। খেয়াল করুন, আমরা এখানে এই যে বোল্ড করেছিলাম বি দিয়ে, আরও একটি ট্যাগ দিয়ে বোল্ড করা যায়, সেটা হচ্ছে স্ট্রং। কি? স্ট্রং ট্যাগ। এটাকে যদি আমরা লিখি স্ট্রং, তাহলে কি হবে? এমিটের পরে এই লেখাটাও বোল্ড হবে। খেয়াল করুন, রিলোড, এই যে এটাও কিন্তু বোল্ড হয়েছে। ওকে, এখন এই মুহূর্তে আমরা আরও একটি ইম্পর্টেন্ট বিষয় দেখব, সেটা হচ্ছে যে কিভাবে আমার এই পুরো লেখাটাকে সেন্টার করা যায়। আমি আগে একটিকে সেন্টার করে দেখাই। খেয়াল করুন, আমি চাচ্ছি যে আমি এই যে এই দিস ইজ সেকেন্ড প্যারাগ্রাফ, এই লেখাটা এই মাঝখানে আসুক। তো তাহলে আমরা যেই কাজটা করব, এই যে খেয়াল করুন, দিস ইজ সেকেন্ড প্যারাগ্রাফ আমার কোথায়? নিচে। এই যে এর আগে পরে আমরা ইউজ করব সেন্টার। খেয়াল করুন, সেন্টার। কি বলেছিলাম যে H2 বা কোনো ট্যাগের পরে কোনো ট্যাগ শুরু হলে আগের ট্যাগটা হবে প্যারেন্ট, পরের ট্যাগটা হবে চাইল্ড। তাহলে আগের ট্যাগটা ক্লোজিং এর আগেই পরের ট্যাগটাকে ক্লোজ করতে হবে। খেয়াল করুন, আমরা যদি এখন রিলোড দেই, আসছে, এটা কিন্তু সেন্টারে চলে আসছে, তার মানে সেন্টার নামক একটা ট্যাগ আছে। আমরা একইভাবে এখানে নিচে এসে যদি একটা বিআর দিয়ে নিই, আমরা এখানে বললাম সেন্টার ক্লোজ করলাম। আচ্ছা, কোডিংয়ের একটা সহজ বুদ্ধি হচ্ছে, যখনই কোড করবেন যার ওপেনিং ক্লোজিং আছে সেগুলো একসাথে করে নিয়ে তারপরে মাঝে এসে লেখা শুরু করবেন। আমি এখানে লিখলাম দিস টেক্সট উইল বি সেন্টার্ড। খেয়াল করুন, কন্ট্রোল এস। এখন যদি আমি রিলোড দেই, এই যে এটা কিন্তু সেন্টারে চলে আসছে। আমরা যদি চাই আমাদের এই পুরো লেখাগুলোই, সবগুলো লেখাই সেন্টারে যাক, তাহলে একদম শুরুতে আমরা কি বলবো? সেন্টার, এবং একদম লাস্টে গিয়ে আমরা বলতে পারি সেন্টার। খেয়াল করুন, এখন যদি রিলোড দেই তাহলে দেখুন পুরো লেখাটাই আমার কি আসছে? মাঝে চলে আসছে। তো এভাবে আমরা সেন্টার করতে পারি।
ওকে, আমি আপাতত এভাবে সেন্টার করছি না, কারণ আমি এখানে আরও একটি গুরুত্বপূর্ণ ট্যাগ আপনাদেরকে দেখাবো, যেই ট্যাগটা হচ্ছে প্রি ট্যাগ। আচ্ছা, প্রি ট্যাগ খেয়াল করুন, এখানে যদি আমরা লিখি লরেম, আচ্ছা তার আগে এখানে একটু বিআর দিয়ে নেই আমরা, বিআর দুইটা বিআর দিলাম যাতে দুইটা নতুন লাইন হয়। আমি লিখলাম লরেম ইপসাম ডলার সিট এমেট। ওকে, কন্ট্রোল এস রিলোড। খেয়াল করুন এই লেখাটা আমার এখানে আসছে। ওকে, এখন আমরা চাচ্ছি যে এই লেখার দ্বিতীয় লাইনে আসুক লেখাটা, সেই সাথে এইটা একটু দূরে হোক, এইটা আবার পরের লাইনে আসুক, এইভাবে আবার এটা একটু দূরে যাক, এইভাবে, বা এইটাকে আরও সরিয়ে দিতে চাচ্ছি, এটাকেও সরিয়ে দিতে চাচ্ছি। খেয়াল করুন, আমরা যদি এইভাবে লিখতে চাই, কন্ট্রোল এস আমরা লিখছি, কিন্তু আমাদের আউটপুটও কী হবে, সব এক লাইনে আসবে, কারণ কম্পিউটারে HTML এ ডিফল্ট অবস্থায় যত লাইনই আমরা কোড করি না কেন সে এক লাইনে নিয়ে নিবে, আর যত স্পেসই আমরা এই জায়গায় ছেড়ে দেই না কেন সে মাত্র একটা স্পেস নেবে। তাহলে এখন আমরা চাচ্ছি যে যেভাবে আমরা লিখছি, যেই স্ট্রাকচারে লিখছি সেই স্ট্রাকচারে যেন আমার লেখাটা চলে আসে। তো এটা অনেক সময় ইউজ হবে আমাদের প্রোগ্রামিং, যখন আমরা করব প্রোগ্রামিং আমরা যখন দেখব তখন অহরহ এই ট্যাগটি ইউজ হবে। তো এই ট্যাগটির নাম হচ্ছে প্রি ট্যাগ। কি ট্যাগ? প্রি ট্যাগ। অর্থাৎ এই পুরো লেখাটাকে আমরা যে স্ট্রাকচারে দেখাতে চাই সেই স্ট্রাকচারে যদি আউটপুট লিখতে চাই, সেই স্ট্রাকচার যদি আউটপুটে দেখতে চাই, তাহলে আমাদের লিখতে হবে প্রি। কি লিখতে হবে? প্রি, এবং ক্লোজিং এর নিচে এসে ক্লোজিং করতে হবে প্রি বলে। অর্থাৎ প্রি এর ভিতরে যেই স্ট্রাকচারে লেখা যাবে হুবহুব ওই স্ট্রাকচারেই আমাদের আউটপুটে আসবে। খেয়াল করবেন এখানে কিন্তু স্পেসও আসবে, নতুন লাইনও আসবে। ওকে, আমি যদি রিলোড দেই, রিলোড, এই যে এখানে কিন্তু নতুন লাইন হয়েছে, এই জায়গাও নতুন লাইন হয়েছে, এখানেও কিন্তু অনেক বড় একটা স্পেস আছে, এখানেও আছে, আবার এই সাইডেও আমরা স্পেস পেয়েছি। তো এখন যদি কোনো কারণে খেয়াল করুন, এই যে আমি সেন্টার একটা টেক্সট লিখছি, রিলোড, এই জায়গায় আমি এইটাকে প্রিতে রাখবো না, কিন্তু এই জায়গায় একটা স্পেস আমার দরকার। তাহলে এক্ষেত্রে আমাদের HTML এন্টিটি ইউজ করতে হবে। HTML এন্টিটি অনেকগুলো আছে, যাই হোক আমি আপাতত এটা একটু দেখায় রাখি। সেটা হচ্ছে যে আমরা এই যে উইলের পরে স্পেস চাচ্ছি, তাহলে আমরা বলবো $NBSP সেমিকোলন। খেয়াল করুন এটা কিন্তু লেখাটা চেঞ্জ হয়ে গেছে। এম্পারসেন্ট মানে ওই যে কম্পিউটারে আমরা শিফট ধরে 7 যেটাকে আমরা অ্যান্ড বলে থাকি সেইটা, তারপরে NBSP সেমিকোলন, কন্ট্রোল এস। এখন যদি আমরা রিলোড দিই তাহলে দেখবো যে এখানে একটা স্পেস চলে আসছে। খেয়াল করছেন? আমরা আরও চাইলে তখন কি করব, কন্ট্রোল সি, এটাকে যতবার চাই যতবার দিব ততবার কি হবে, আমাদের স্পেস চলে আসবে। তো এইভাবে যতবার খুশি ততবার আমরা স্পেস করে নিতে পারবো। খেয়াল করছেন এখানে অনেকগুলো স্পেস চলে আসছে। ওকে, তো আরও একটি ট্যাগ খুব বেশি ইউজ হবে যেটা বিভিন্ন ডিভিশন তৈরির ক্ষেত্রে, সেটা হচ্ছে আমরা এখানে লিখে ফেলি ডিভ ট্যাগ। ডিভের ওপেনিং ক্লোজিং, মূলত আমরা যখন ওয়েবসাইটের বিভিন্ন ডিভিশন আকারে ভাগ করব তখন এই ট্যাগটা খুব বেশি ইউজ হবে। তো দিস ইজ আ ডিভ ট্যাগ। মূলত এই ট্যাগের কোনো সাধারণভাবে কোনো কিছু নেই, কোনো ডিজাইন ফরম্যাট কিছুই করবে না লেখাকে, কিন্তু এটা কি করবে, আমাদের বিভিন্ন সময় ইউজ হবে বিভিন্ন ভাগ ভাগ তৈরি করতে, যেমন হেডার, ফুটার, সাইড বার, বিভিন্ন রকম অংশ তৈরি করতে। আমি রিলোড দিলাম, রিলোড, এই যে খেয়াল করুন এটি কিন্তু সাধারণ লেখার মতোই দেখাচ্ছে। তবে হ্যাঁ, আমরা এখানে বেশ কিছু ট্যাগ ইউজ করছি, খেয়াল করেন H1, H2, H3, H6, এই ট্যাগগুলোর মতো ডিভ ট্যাগেরও অটো একটি ব্রেক এর সাথে আছে। অর্থাৎ এটা হচ্ছে একটি ব্লক এলিমেন্ট ট্যাগ। অর্থাৎ খেয়াল করুন এইগুলোতে কিন্তু আমরা কি দেই নাই, কোনো ব্রেক দেই নাই, কিন্তু তারপর আমাদের কি হয়েছে, এই যে এই লেখাগুলোতে ব্রেক হয়েছে। এগুলো মূলত ব্লক এলিমেন্ট। তো ব্লক এলিমেন্টের কাজ আমরা আরও সামনে বিস্তারিত বুঝবো। তো আপাতত বলে রাখলাম যে ব্লক এলিমেন্টগুলো কি হয়,
যে ব্রাউজারের শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই দখল করে নেয়। আর যেটা ইনলাইন এলিমেন্ট অর্থাৎ এক লাইনে থাকে, খেয়াল করুন এই যে এই লেখাগুলো দেখেন, এখানে কিন্তু কোনো ব্রেক হয়নি। আমরা যদি একটু আউটপুট দেখে আসি, এই জায়গায় কিন্তু কোনো ব্রেক আসেনি। মার্কের ক্ষেত্রে কোনো ব্রেক আসে, মার্কের ক্ষেত্রেও কোনো ব্রেক আসেনি, আন্ডারলাইনের ক্ষেত্রে ব্রেক আসেনি। এইগুলোকে বলা হয় ইনলাইন ট্যাগ, ঠিক আছে? তো ইনলাইন ট্যাগের ক্ষেত্রে খুব বেশি ইউজ হয় সেটা হচ্ছে স্প্যান ট্যাগ। খেয়াল করুন, স্প্যান, কোনো একটা কিছু দিতে চাই, জাস্ট সেটা স্প্যানের মধ্যে আমরা রাখবো। তো স্প্যান ট্যাগটা মূলত ইনলাইন ট্যাগ। এখানে আমরা লিখলাম দিস ইজ স্প্যান ট্যাগ। ওকে, এর কোনো পরিবর্তন নাই। আমরা যদি এখানে রিলোড দিই, খেয়াল করুন এই যে আসছে। আমরা যদি আরও একটি স্প্যান ট্যাগ নেই, খেয়াল করুন আমি আরও একটি স্প্যান ট্যাগ নিয়েছি। আচ্ছা, নোটপ্যাড প্লাস প্লাসে কন্ট্রোল প্লাস ডি দিলে কোনো লাইনে কার্সর রাখলে সেই লাইন কপি হয়। আবার একাধিক লাইন সিলেক্ট করে যদি আমরা কন্ট্রোল ডি দেই, কন্ট্রোল প্লাস ডি, তাহলে পুরো লাইনটাই সিলেক্ট হবে। যাই হোক, আমরা একটা লাইন সিলেক্ট করে একটা লাইন কপি করছি, এখন রিলোড দিছি, খেয়াল করেন এটা কিন্তু এক লাইনে চলে আসছে। অথচ H1 এর ক্ষেত্রে কিন্তু ভিন্ন ভিন্ন লাইন আসছে, খেয়াল করেন এই যে। এই ক্ষেত্রে কিন্তু আমাদের বিআর না দেওয়া পর্যন্ত সে নতুন লাইন পাবে না। ওকে, নিচে তাকান, এই যে খেয়াল করছেন। আচ্ছা, আমি এটাকে এক লাইনে রাখতে চাচ্ছি, যেহেতু এটা আমরা বলেইছি যে ইনলাইন থাক এটা। ওকে, আরও একটি ট্যাগ আমাদের ইউজ হয়ে থাকে, সে আছে এস ট্যাগ। এস ট্যাগটার কাজ হচ্ছে, খেয়াল করুন অনেক সময় আপনারা দেখতে পাবেন, যেমন এখানে লিখলাম যে 520 টাকা, এখানে 520 টাকা সে লিখলো, কিন্তু আগের প্রাইস ছিল 600 টাকা। কন্ট্রোল এস, খেয়াল করুন। এখন এই আগের প্রাইসটাকে আমরা চাচ্ছি কি করতে, মানে কাটা দিতে। আচ্ছা, আমি এখানে একটা বিআর দিলে বোধহয় আমার এটা নিচে লাইন আসবে। ওকে, বিআর, কন্ট্রোল এস, রিলোড। আমরা চাচ্ছি যে আগের লেখাটার উপরে একটা দাগ দিতে, টান দিতে। তাহলে এর জন্য আমরা এখানে ইউজ করব এস, এই পাশে আমরা ইউজ করব এস। খেয়াল করুন, তখন এই আগের টাকাটা কি হয়ে যাবে, কাটা যাবে। তো এই কাজটা আরও একটি ট্যাগ দিয়ে ইউজ করা হয়, সেটা হচ্ছে যে ডেল। আমরা বললাম 650.00, এখন এইটাকে আমরা বললাম ডেল, সেম কাজটাই হবে। কন্ট্রোল এস, খেয়াল করুন এই যে এখানেও যে কাজ হয়েছে এটাতেও সেই কাজ হয়েছে। এটাতে যদি এটা যে শুধু সংখ্যার উপরেই দিতে হয় তা নয়, আমরা যে কোনো লেখার উপরেও দিতে পারি। আমরা বললাম যে কি বললাম, ABCD। এখন এর আগে যদি আমরা ডেল বা এস ইউজ করি, তাহলে ABCDর উপর দিয়ে কিন্তু একটা লাইন যাবে, লাইন ওভার ABCD। খেয়াল করুন এই যে। পরবর্তী ভিডিওতে মার্কিউ ট্যাগ অর্থাৎ টিভিতে ব্রেকিং নিউজ যেভাবে স্ক্রল করে যায় সেই বিষয়টি নিয়ে আমরা কাজ করব। লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকুন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।